শারমিন খাতুনের কথায় হাসান সাহেব অবাকের সুরেই বলে, মানে তুমিও জানতে এসব? শুধু আমি জানতাম না। হাসান সাহেবের কথায় সবাই মাথা নিচু করে নেয়। শারমিন খাতুন হাসান সাহেবের দিকে তাকিয়ে বলে, নিলয় এসে আমাকে বলেছিল, সব শুনিয়েছে, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু বাড়িরা তোমাদের সম্মানের কথা ভেবেই আমি রাজি হয়ে গেছি, কিন্তু আমি ওদের সাবধান করেছিলাম, ওরা শোনেনি। এখন বুঝুক। শারমিন খাতুনের কথায় হাসান সাহেব আর কিছু বললেন না, চুপচাপ ঘরে চলে যায়। এর আগে চোখ মুখ শক্ত হয়ে আছে তার। যখন তখন উল্টাপাল্টা বলতে পারেন ছেলেকে। ফাহিমকে মেহেজার সব খুলে বলে বাড়ির কাহিনী, কারণ সেই দিন বিয়েতে ফাহিমও ছিল, কিন্তু পরের কাহিনী ফাহিম জানেন না। মেহেরাজের কথা শুনে ফাহিমের মাথায় হাত। তারপর মেহেরাজের কথা যখন ইনফরমেশন চায় তখন মেহেরাজ কিছু বলতে পারে না। মেহেরাজের কথা শুনে ফাহিম আফসোসের সুরে বলে, কলেজের মেয়েরা তো পিছিয়ে যখন পড়ে থাকতো তখন তোর বুঝালে, তোর কথা ছিল আমি এক নারীতেই আসক্ত হব বিয়ের পর, আর এখন আসক্ত কি তার ইনফরমেশনও জানিস না, তাও আবার বউকে পুরোপুরি মুক্ত করতে। ফাহিমের কথায় মেয়েরও শান্ত কণ্ঠে বলে, মেয়েটার বয়স সম্ভবত কম ছিল, কিন্তু আম্মু বলেছিল কাজের দ্বারা 18 করে দেবে। এখন হয়তো 18 পার হয়ে গেছে অনেক আগে। তুই আমাদের বিয়ের রেজিস্ট্রি বের করে তাহলে সব ইনফরমেশন চলে আসবে। ওয়েট কর। কথাটা বলে ফাহিম ল্যাপটপ নিয়ে বসে কোনো এক কাগজে। সেদিক মেহেরজ তখন জিজ্ঞেস করে, মেয়ের বয়স কত? তখন বলেছিল বয়স একটু কম, 18 হতে বেশি দিন নেই। যেহেতু মেহেরজের বিয়েতে তেমন ইচ্ছে ছিল না, তাই মেহেরজ আর কিছু শোনেনি। তবে সে দেখেছিল বিয়েতে কাজী সাহেবের একজন উকিলও ছিল। মেহেরজ হাসান সাহেবকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, মেয়ের বয়স অল্প, তাই রেজিস্ট্রি করতে কোর্ট থেকে। আর আজ এটাই আর ইনফরমেশনের জোগাড় করার রাস্তা হয়ে দাঁড়িয়েছে। বেশ খানিকক্ষণ ল্যাপটপ ঘাটাঘাটির পর ফাহিম বলে, তোদের বিয়ে না সেপ্টেম্বরের 1 তারিখে হয়েছিল? পাইছি। তোর পিতার নাম নিলয় মির্জা? ফাহিম ল্যাপটপের ফাইলটা ওপেন করে মেহেজের দিকে তাকিয়ে এবার বলে, আবারও ভেবে দেখ, ডিভোর্স দিবি? তোদের কিন্তু এখনো বিয়ের হালাল সম্পর্ক আছে, ডিভোর্স দিলেই হয়ে গেল। কিন্তু একটা সম্পর্ক নষ্ট করার আগে বারবার ভাবতে হয়। নষ্ট সম্পর্ক নিয়ে বারবার ভাবা লাগে না। এই সম্পর্কে ইতি অটল মাস আগে টানা হয়েছে, আর মেয়েটাও আমাকে চেনে না, দেখেও নি হয়তো। তাই আমি চাচ্ছি না নতুন করে সম্পর্কটা ঠিক করতে। তুই ডিভোর্সে পেপার রেডি কর। ওকে, বাট কিভাবে দিবি? কাউকে দিয়ে নাকি নিজ হাতে? ফাহিমের কথা মেয়েরাজ চুপ করে থাকে বেশ কিছুক্ষণ, তারপর শান্ত কণ্ঠে বলে, যেহেতু ওরা জানতোই ওটা আসল ডিভোর্স পেপার, তাই ওদের ভুল ধারণা ভাঙিয়ে আসলটা ওদের হাতে তুলে দিয়েই আসবো। হয়তোবা মেয়েটা একদিন অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তুই ওর বাবার নামটা দেখ তো একবার। মেহেরজের কথায় ফাহিম আবারও চেক চেক করে পড়লো। পাত্রী রয়েছে শেখ, আর পিতা আলতাফ শেখ, বাসা হালিশহর, খালপাড়া রোড, চট্টগ্রাম। মেয়েটার নামটা কি বললি? আর একবার বল। শ্রেয়সী শেখ। নামটা শুনে মেহেরজের কলেজের সেই মেয়েটার কথাই মনে পড়ে। সেখানেও সে শুনেছিল এই নামটা। তবে মেহেরজ আবার ভাবে, ওই বাচ্চা মেয়েটা নিশ্চয় তার বউ হবে না। আর এই শহরে হাজারো এক নামের মানুষ আছে। মেহেরাজ ফাহিমকে ডিভোর্স পেপার রেডি করতে বলার পরে, তোমাদের এখানে কি খালি প্লট আছে? কেন, কি করবি? আছে কিনা বল। ফাহিম মেহেরজের গম্ভীর মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শালা বউকে ডিভোর্স দিয়ে খালি ফ্ল্যাটে ভূতের সাথে হাডুডু খেলবি? কিছু বললি? ওই না তো, এখন বল। আছে, কিছুদিন থাকবো, ধর মাসখানেক। তুই থাকবি তো ফ্ল্যাটে? ভাড়া নিয়ে কি করবি? আমার ফ্ল্যাটে কি করতে আছে? তুই এখানে থাকবি? এটা হয় না। মেহরোজের কথা শেষ হতে না হতেই ঘরে প্রবেশ করে সারিয়া খাতুন, হাতে কিচেন ফ্লাই আর দুধের চায়ের ট্রে। সাহিদা খাতুন মেহেরজের সামনে এসে বিছানার উপর ট্রে রেখে বলল, ছেলে বড় হয়ে গেছে বলে আন্টিকে এখন আর মনে পড়ে না, তাই না? তাই থাকবে না। সারিয়া খাতুনের কথায় মেহরাজ একটু লজ্জা পায়, তারপর শান্ত গলায় বলে, তোমার আন্টি আসলে। মেহরজের কথা কেটে সাহিদিয়া খাতুন বলেন, যতদিন ইচ্ছে এখানে থাকবে। আর একটা কথাও না বাবা, আমি কিন্তু রাগ করব, মনে থাকে যেন। মেহরাজকে কথাটা বলার পর বলে, আমি পাশের রুমটায় গুছিয়ে দিচ্ছি, একটু খেয়ে তাই যাও। তারপর তিনি তারা দেখিয়ে রান্নাঘরে চলে যায়। এই ফ্ল্যাটে শুধু ফাহিমের বোন মাহি আর তার মা থাকে। ফাহিমের বাবা 2 বছর আগে স্ট্রোক করে প্রাণ হারিয়েছে, তাই পুরো পরিবারে
হাল এখন ফাহিমের হাতে। শাহিদা খাতুন চলে যেতে মেহেরজ ফাহিমে বলে, এখন কখন দিবি কাগজ? 4টার দিকে। তাহলে আজ বিকেলে ওদের হাতে পৌঁছে দিয়ে আসবো। আর কালকে অফিসে ফিরে যাব। মানে ভালো লাগছে না, জাস্ট বিরক্ত লাগছে। এখন এসব আমার। মেহেরজ আর দাঁড়ায় না, ফাহিমের ঘর থেকে বেরিয়ে তার জন্য নির্ধারিত পাশের রুমে ঢুকে যায়। দরজা বন্ধ করে দিয়ে বিছানার গা এলিয়ে দেয়। দুপুরে খাবার টেবিলে বসে আছে সকলেই। শ্রেয়সী পাশে, তুষি, তারপরে তুহিন, তুহিনের পাশে সিয়াম, আর অন্য পাশে সায়ন। খাদিজা খাতুন আর তোহা খাবার বেড়ে দিচ্ছে। সিয়াম খেয়ে দোকানে গেল, তাই আলতাফ শেখ বাড়ির অবসরে দুপুরে খাওয়ার জন্য। তুহিন খেতে খেতে সিয়ামের উদ্দেশ্যে বলে, দুলাভাই একটা কথা ছিল। তুহিনের কথায় সিয়াম ভাত খেতে খেতেই বলে, বলো। আসলে 2 দিন পর দাদার মৃত্যুবার্ষিকী, তাই আব্বা পাঠাইছে আমাদের নিতে। খেতে খেয়ে তাহলে রেডি হয়ে নে। তুহিনের কথায় সিয়াম খাবার থামিয়ে তোহার দিকে একবার তাকায়। সিয়াম বয়সের তুলনায় যথেষ্ট গম্ভীর আর রাগী স্বভাবের, তাই সবাই ওর সামনে একটু শান্তভাবে কথা বলে। সিয়ামের থেকে 3-4 বছরের ছোট তুহিন। সিয়াম তুহিনের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, এখন বাজারের চাপ বেশি, দোকান থেকে বের হওয়ার উপায় নেই। তুমি তো জানোই এই মাসের শেষ ঈদ। এখন দোকান থেকে বের হওয়া যাবে না। সবালে নিয়ে যাও তুমি। আব্বাকে তোহা বুঝিয়ে বলবো নি। সিয়াম কথাটা বলে খাওয়ার মনোযোগ দেয়। এদিকে সিয়াম কথা শুনে তুহিন তোহার দিকে তাকায়। খাদিজা বেগম আগেই বলেছেন যাবেন না, কারণ সে গেলে বাড়িতে রান্না করবে কে? তাই তোহা শ্রেয়সী আর শাওনকে নিতে চায়, তবে কাজ হয় না। শ্রেয়সী কলেজ কোচিং, তাই শাওনকে সাথেই নেয়। খাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ পর সিয়ামের থেকে বিদায় নিয়ে খাদিজা বেগমকে বলে তোহা, সায়ন তুহিন তুমি বেরিয়ে যা। সিয়াম গিয়ে গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসে, আর শ্রেয়সীকে ইরুদের বাড়িতে পর্যন্ত দিয়ে দোকানে চলে যায়। শ্রেয়সী ইরুর সাথে নিয়ে কোচিংয়ে চলে যায়। আজই সিটি পড়া আছে, ফিজিক্স নেই। শ্রেয়সী একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল। সে খেয়াল করেছে তুহিনের দৃষ্টি বারবার তার দিকে পড়েছে। বলে ভাবি কি মনে করতো? তুহিন কয়েকবার তার সাথে কথা বলতেও গেছে। সে শুধু ফিল থেকে তুহিনের এমন দৃষ্টি ঘৃণা করে আসছে। শ্রেয়সী ভীষণ রাগ হয়, ভাবলো কেমন বারবার পা থেকে মাথা অবধি দেখে। শ্রেয়সী ভেবেছিল রাতে থাকবে, কিন্তু চলে গেছে। শ্রেয়সী মনে মনে আলহামদুলিল্লাহ বলতে ভোলেনি। আপদ বিদয়। বিকাল হতে ফাহিমকে নিয়ে বেরিয়ে পড়ে নিজেদের উদ্দেশ্য। নেহারাজ গাড়ি চালাচ্ছে, আর ফাহিম আশেপাশে সিটে বসে বসে মোবাইলের গেম খেলছে। মেহরোজ একটু বেশি তাড়াহুড়া করছে কেন জানে না সে নিজেও। বারবার মনে হচ্ছে কিন্তু একটা ঠিক হচ্ছে না তার সাথে। কিছু এটার সমীকরণ বদলে যায় হয়তো তার জীবনে। তবে মেহেরজ ভেবে নেয় হয়তো মেয়েটাকে এসে বিয়ে করে নিজের সাথে জড়িয়েছিল, তাকে মুক্তি দেবে বলেই এমন হচ্ছে। মেহেরাজকে গম্ভীর মুখে গাড়ি চালাতে দেখে ফাহিম গেম খেলতে খেলতেই বলল, আচ্ছা দোস্ত, তোর মুখ কি জীবনেও হাসি আসবে না? আমার মাঝে মাঝে মনে হয় তোর গজ দাঁতের জন্য তুই হাসিস না, কিন্তু তোকে গজ দাঁতের হাসিতে ভালো মানাবে। তাহলে আবার উকালতি সেরে ফ্যাশন শুরু কর। মেহরোজের তারার কথা শুনে ফাহিম মোবাইল থেকে চোখ সরিয়ে বলল, এটা এক ভালো উপদেশ দিলাম, তা তোর কানে গেল না? উকিলদের আমার চেনা আছে, ঠিকই আছে তোর সাথে, তোর জব পারফেক্ট। হুম হুম দোস্ত, তুই আজ জানালি প্রাউড ফিল করেছি। স্টুপিড। মেহরোজের কথায় ফাহিম টেরা চোখে এক পলকে তাকিয়ে থেকে বলল, তোর বড় স্টুপিড আমি না। ফাহিমের তোর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আর এমন কথা শুনে মেহরজ তপ্ত একটা শ্বাস ফেলে স্বাভাবিক কণ্ঠেই বলল, অচেনা মেয়েটাকে যেমন জীবন থেকে বের করে দেওয়ার জন্য যাচ্ছি, তেমন তোকেও গাড়ি থেকে লাথি মেরে বের করে দেব। আর একটা ফাউল কথা বলে মাইন্ডেড। এদিকে মেহরজের কথা শুনে ফাহিম সোজা হয়ে বসে আবারও গেম চালু করে খেলতে খেলতে বিড়বিড় করে বলে ওঠে, শালা আমাকে গাড়ি থেকে লাথি মেরে বের করা, জানলা যেন ওই মেয়েটা তোর জীবন থেকে বের না করে। শালা আমার না হওয়ায় বউকে স্বামী স্বামীহারা করতে চাইছিলি না? তোর বাসর রাতে তোকে বউ হারা করে ছাড়বো। ফাহিমের কথা মেহরোজের কানে গেল না। মেহরোজ পাত্তা দেয় না। ফাহিম বারবারই বেশি কথা বলে আর একটু বেশি রসিক। এতে মেহরোজের সমস্যা হয় না, কারণ সে যতটুকু পারে সহ্য করে নেয়, নয়তো কানে ব্লুটুথ লাগিয়ে দেয়। ফাহিম সাথে তার কখনো ঝগড়া ঝামেলা হয়নি, আর হলেও 5 মিনিটের বেশি সে ঝামেলা স্থায়ী হয়নি। ফাহিমের কথার মতো
খাপ্পাড়া এলাকায় গিয়ে রোড নাম্বার 6-এ গিয়ে দেখতে পায় পরপর অনেকগুলি বাড়ি। বাড়িগুলো বেশ গ্রামের মতোই। বাড়ির সামনে জায়গা আছে, দোতলা একতলা বাড়ি। মেহেরজ গাড়ি একটু এগিয়ে নিতে দেখতে পায় এক বাড়ির সামনে ঝালমুড়ি ফেলে সামনে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে, কাঁধে স্কুল ব্যাগ, তবে পরনে বোরকা আর অন্য জনের থ্রি পিস। মেহেরজ সেই দিকে খেয়াল করে তাদের সামনে গিয়ে গাড়ি থামায়। জানালার কাজ নামিয়ে একটা কাশি দিতে ইরো তাকায় মেহেরজের দিকে। সাথে সাথে চিনতে পারে মেহেরজকে, কলেজের বিশেষ নামকরা অতিথি। তাকে তো চেনা সহজ। মেহেরাজ পাশে থাকা বোরকা পরা মেয়েটাকে খেয়াল না করে ইরু জিজ্ঞাসা করে, আচ্ছা, এখানে আলতাফ শেখের বাড়িটা কোথায় বলতে পারেন? কেন আলতাফ? কোন আলতাফ শেখ? বাজারে বড় মুদি ব্যবসায়ী। নিজের বাবার নাম শুনে শ্রেয়সী মেহেরজের গাড়ির দিকে ফিরল। এতক্ষণ সে এদিকে কান দেয়। ঝালমুড়ি তো মেতেছিল, তার পছন্দের একটা খাবার। শ্রেয়সী ইরু পিছন থেকে সামনে সরে এসে ইরু কিছু বলার আগে সে গাড়ির দিকে তাকিয়ে বলল, এটাই তার বাড়ি, আর আমার বাবার নামই আলতাফ শেখ। কোনো কথার দরকার ভাইয়া? শ্রেয়সী কণ্ঠে। মেহেরেজ তাকায় শ্রেয়সীর পানে, চোখে মুখে হারিয়ে যায় দুজনে। এক মুহূর্তের জন্য হৃস্পন্দন গতি হবার দুজনের সাথে দুজনে বেশ অবাক হয়। শ্রেয়সী আর মেহেরজকে একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ইরু বলে ওঠে, কিছু বলবেন ভাইয়া? ইরু কথার ধ্যান ভেঙে দুজনে। শ্রেয়সী নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে নেয়, আর মেহেরজ স্বাভাবিক কণ্ঠে বলে, হ্যাঁ, ওনার মেয়ে শ্রেয়সী শেখ। কে একটু দরকার? মেহেরাজ কথা বলা মাত্রই জিভে কামড় দেয়। যে মেয়েটা বলতো আলতাফ শেখ তার বাবা, সেই মেয়েটার নামই তো শ্রেয়সী। তাহলে সে কি শ্রেয়সী শেখ? মেহেরজের ভাবনার মাঝে শ্রেয়সী বলে, আমি শ্রেয়সী শেখ। শ্রেয়সী কথা শুনে মেহেরজের স্পন্দনের গতি বেড়ে যায়। গাড়ি এসি চালু থাকা সত্ত্বেও ঘামতে শুরু করে। সেই দিন কলেজে যখন মেয়েটা নুপুর পেয়েছিল, মেয়েটার চোখে চোখ রেখেছিল, সেই দিনও মেহেরজের একই অনুভূতি হয়েছিল। সেই দিন সারা রাত ওর দু চোখের পাতা এক হয়নি। মেহেরজ তখনও বুঝতে পারেনি এটাই তার স্ত্রী, তার তিন কবুল বলে বিয়ে করা বৈধ স্ত্রী। মেহেরজের কেমন অস্বস্তি হতে শুরু করে। বাইরে না তাকিয়ে ফাহিমের দিকে তাকিয়ে ডিভোর্স পেপারটা চায়। ফাহিম গেম খেলার অবস্থাতেই মোবাইলে চোখ রেখে ফাইলটা এগিয়ে দিতেই মেহেরাজ আর দ্বিতীয় কোনো কিছুই না ভেবে পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা চলবে।